লেখিকা রিমা বিশ্বাসের বৃথা। স্টিয়ারিং হাতে ব্রেক কষল জোর। কোথা থেকে একটা কুকুর এসে পড়েছিল। মাথা ঝা ঝা করছে। খিস্তি করলো মনে মনে। খিস্তিটা কুকুরটাকে করলো, নিজেকে না নীলাঞ্জনাকে? যদিও মনে মনে সারাদিন খিস্তি করে দেবপ্রিয়াকে। গাড়ি থামলো লালবাতির নির্দেশিকায়। আশেপাশে চাকার ভিড়, ধোঁয়া আর পেট্রোলের গন্ধ। এসি কাজ করছে না এই কিছুক্ষণ হলো, তাই জানলার কাচ নামানো। সব্যসাচীর ডান গালটা এখনো জ্বালা করছে। ডান দিকের কষের দাঁতটা কদিন ধরে ব্যথা করছিল। গড়িমসিতে ডেন্টিস্টের কাছে যাওয়া হয়নি, কিন্তু নীলাঞ্জনার চটটাও দাঁতের গোড়া থেকে মাথা পর্যন্ত ঝাঁঝিয়ে রেখে দিল। দীর্ঘশ্বাস ফেলে পাশে চোখ রাখতে চোখ পড়ল বাইকের ওপর বসা যুগলে। ঘনিষ্ঠতারও একটা সীমা থাকে। এই জেনারেশন সব সীমা পার করে ছাড়বে। মেয়েটা ওর ভারী বুক নিয়ে ছেলেটার পিঠে লেপ্টে আছে। মুখ ফিরিয়ে নিলেও সব্যসাচী বুঝতে পারছিল ওর শরীরময় উত্তেজনা ছড়িয়ে পড়ছে। আবার তাকালো। লোভনীয় দৃশ্য। মনে মনে বাইক চালকের আসনে নিজেকে কল্পনা করে ফেলল কখন। মুহূর্তে মুহুর্মুহু হর্ন পড়তে লাগলো পিছনের সার বাঁধা গাড়ি থেকে। বাইক পেরিয়ে গেছে। সাদা উর্দিধারী ট্রাফিক পুলিশ হুইসেল বাজিয়ে এগোনোর আগেই গাড়ি স্টার্ট দেয় জলদি। মাথার ভিতর ধোয়া ধোয়া স্মৃতি। একটা ফেজ, জীবনের একটা ফেজই বলা যায় কলেজ কালটা। প্রায় 3 বছরে টানা সম্পর্ক নীলাঞ্জনার সঙ্গে। কই তখন এরকম তেজ দেখেনি তো। প্রেমে বিভোর মেয়েটাকে চুমু খাওয়ার সময়ও মনে হয়নি ও নিজেকে পুরোপুরি সমর্পণ করেনি। চোখের দিকে যখন একটা গভীর চাহনি হানত সব্যসাচী। হ্যাঁ, এটা ওর প্র্যাকটিসড একটা কৌশল। মেয়েদের চোখে সোজাসুজি মর্মভেদী দৃষ্টি হানা, যেন তুমিই কেবল তার চোখ মারফত তার অন্তর দর্শন করতে সক্ষম একম এবং অদ্বিতীয় ব্যক্তি। এছাড়াও একটা নাকি থিওরি আছে, কারো চোখের দিকে চোখ রেখে অন্তত 8 থেকে 10 সেকেন্ড তাকিয়ে থাকলে তুমি বিনা ভাড়ায় তার মাথায় বাস করতে পারবে। নীলাঞ্জনা তো সে সময় বিয়ে, সংসার, ছেলে মেয়ে পর্যন্ত একটা স্বপ্ন সাজিয়ে বসেছিল, অর্থাৎ ও শারীরিক সম্পর্কে প্রস্তুত ছিল। তবে কি হলো আজ? সব্যসাচীর গাড়ি থামে শ্যামবাজারে লাল রঙের রগ বসানো বাড়ির সামনে। কিছুটা দূরে গাড়ি পার্ক করে। এ পাড়ার রাস্তাগুলো বেশ চওড়া, তাই বাড়ির দেওয়াল ঘেঁষে গাড়ি রাখলে তেমন অসুবিধা হয় না। বাড়িতে ঢুকতে ছোট্ট একটা হোঁচট খায়। দালান থেকে উৎসাহ বলে ওঠে, ছোড়দা এলে? বৌদি এলো না? ভিতরের পুজোর ঘর থেকে শাক বেজে উঠল। উৎসাহ ব্যস্ততায় বলল, বাথরুম থেকে হাত পাটা ধুয়ে ঠাকুর ঘরে এসো ছোড়দা। বাথরুমে ঢুকে নাক কুচকে যায় সব্যসাচীর। মেঝেটার খারাপ অবস্থা। দেওয়ালে গল্প লিখেছে, অভ্যন্তরীণ জলস্তর। আজকের দিনে কেউ বাথরুমে চৌবাচ্চা রাখে? মগটার হ্যান্ডেল ভাঙা। আসাটা কি জরুরি ছিল? ঠাকুর ঘরে আসন পেতে বসে ঠাকুর মশাই নারায়ণ বসাচ্ছেন শালুর বেদিতে। লাল পেরির চওড়া গরদ পড়া অরুন্ধতী বলল, ও মা, দেবপ্রিয়াকে আনলে না? সব্যসাচী বলতে যাচ্ছিল ওর আসার খুব ইচ্ছে ছিল, কিন্তু হঠাৎ এমন কোমরে খিঁচ লাগলো, কিন্তু তার অবকাশ হলো না। মুখে শত ভাঁজ এনে মনোরমা বললেন, গরিব বাড়িতে মহারানী কবে পা ফেলে বাবা? সাতকী সে সময় ঢুকলো দুধের প্যাকেট নিয়ে। ভাইকে দেখে হাসি হাসি মুখ করে বলল, কখন এলি? জাস্ট ঢুকছি। হাত বাড়িয়ে দুধের প্যাকেট নেয় সব্যসাচী। ঠাকুর মশাই পদ্মকুড়ি হাতে করে ফোটাচ্ছেন। অরুন্ধতী মেঝে লেপ্টে বসে তরমুজ কাটছে। উৎসাহ এক ফাঁকে বলল, তোরা চা খাবি? হলে মন্দ হতো না, সাত্তকী বলে। পুজোর ঘর এত বড় নয় যে এতজন একসঙ্গে বসবে, তাই পাশের ঘরে এসে বসলো সব্যসাচী আর সাত্তকী। 42-এর সাত্তকীকে দেখতে 50-এর মতন। চোখের চশমার ফ্রেমের পুরু কাজ বয়সটা আরও বাড়িয়ে দিয়েছে। কোলের ওপর উল্টো হাড়ির মতো ভুঁড়ি। মাথার মাঝখানের চুল জলা ঘাসের মতো। গালের দুপাশে রোদে পোড়া কালো ছোপ। এককালে সাত্তকী দেখতে ভালো ছিল। গায়ের রং সব্যসাচীর তুলনায় অনেক বেশি পরিষ্কার ছিল। মাধ্যমিকের ডিস্ট্রিক্টে প্রথম হয়েছিল, কিন্তু তারপর আর কিছু করে উঠতে পারেনি। খাটে বসে সাত্তকী তাকায় সব্যসাচীর দিকে। তারপর কেমন চলছে তোদের বিজনেস? দু কাঁধ ঝাঁকিয়ে সব্যসাচী বলে, ভালো। এই তো অক্টোবরে ইউকের সঙ্গে একটা কোলাবোরেশন হলো। খাটে সোজা হয়ে বসে সাত্তকী। ওরে বাস, বলিস কি, বিরাট ব্যাপার। তা তুই এখন তোদের কোম্পানির শেয়ারের কত % হোল্ড করিস?
ঢোক গেলে সব্যসাচী প্রসঙ্গ ঘুরিয়ে বলে, ও বুবুনের জন্য একটা ঘড়ি কিনেছিলাম, কিন্তু বাড়িতে ভুলে এসেছি। বাইরের ছিল, মেড ইন জাপান, ইম্পোর্টেড। ইস! দরজার কাছে উৎসাহ এসে দাঁড়ায়। তোদের চা। আর এত আফসোস কেন করছিস? ঘড়ি বাড়িতে ফেলে এলে বুঝি ওটা আর পাওয়া যায় না? বুবুনের কাকা কি ওকে পরে এনে দিতে পারে না? উৎসার ছোটবেলার থেকে একটা হাত অন্য হাতের চেয়ে খানিকটা সরু এবং প্রায় অচল, তবু এক হাতে দিব্যি ম্যানেজ করে সবকিছু। উৎসাহ চা দিয়ে চলে গেলে সেদিকে তাকিয়ে সাত্যকী দীর্ঘশ্বাস ফেলে বলে, ওর জন্য বড্ড চিন্তা হয়। একটা বিয়ে দিতে পারলে। বিয়ে? প্রায় আটকে ওঠে সব্যসাচী। কে বিয়ে করবে ওকে? তাহলে সেরকম কোনো হ্যান্ডিক্যাপ কাউকে খুঁজতে হয়। তারপর বিয়ের পর বাচ্চা কাচ্চা ওরকম হ্যান্ডিক্যাপ হলে আরও এক জ্বালা। পুজোর ঘর থেকে শঙ্খ বেজে ওঠে। চায়ের কাপ এক হাতে ধরে অন্য হাতে কপালে ঠেকায় দুই ভাই। কিছু পরে অরুন্ধতী থালা ভর্তি ফল, মিষ্টি আর সিন্নি নিয়ে ঢোকে। সব্যসাচী বলল, বৌদি ভালো মুটিয়েছ, ওজন কমাও, নইলে কিন্তু হাঁটুর ব্যথায় ধরবে। থালা সব্যসাচীর দিকে এগিয়ে অরুন্ধতী জবাব দেয়, মধ্যবিত্তের ওজন কমানো চাপের ভাই। পেট ভরতে থালা ভর্তি ভাতই ভরসা, আর সংসারের কাজ মিটিয়ে যোগ অভ্যাস হয়ে ওঠে না। তা তোমার খবর বলো ভাই। সব্যসাচীরা এখন ইংল্যান্ডের সঙ্গে কাজ করছে, বেশ গর্ব করে জানায় সাত্যকী। ভ্রু তুলে অরুন্ধতী বিস্ময় প্রকাশ করে, বাহ, এ তো ভালো খবর। তাই এবার তোমার দাদার কাজে কিছু সাহায্য করো না ভাই। বড় বাজারে ওই তো একখানা দশকর্মা ভাণ্ডার, তাতে টাকার অভাবে তেমন মাল তুলতে পারছে না। এদিকে আমাদের বাড়ির ছাদ থেকে চুয়ে চুয়ে জল পড়ছে। ছাদ ঢালাই দিতে প্রায় 1050 পড়বে। তুমি একমাত্র সক্ষম ছেলে বাড়ির। অরুন্ধতীর প্রস্তাবে মুখ গম্ভীর হয়ে যায় সব্যসাচীর। বলে, এ বাড়িতে আমি তো থাকিও না বৌদি। আর দাদার ব্যাপারটা হলো, ও ব্যবসা জানে না। ওকে বহুবার বলেছি লোককে ধারে জিনিস দিবি না, খাতায় জিনিস দিবি না, কিন্তু ও শোনে। দরজার পাল্লায় একটা জোর শব্দ হতে সবাই সেদিকে চমকে তাকায়। দরজার পাল্লা ধরে দাঁড়িয়ে ছোটখাটো চেহারার ফর্সা গায়ের মনোরমা। ছোট ছেলের সব কথাই সে শুনেছে। ধীর স্পষ্ট স্বরে মনোরমা বললেন, অরুন্ধতী, তুমি কাকে আমাদের ব্যক্তিগত সমস্যার কথা বলছো? সান্যাল বাবুর ছেলেকে? আশা করি সব্যসাচী তোমায় সান্যাল বাবুর ছেলে বললে তুমি গর্ববোধই করবে। সব্যসাচী হাতের থালা পাশের টেবিলে নামিয়ে রেখে বলে, এ কি ধরনের কথা তোমার মা? ছি, আমার তোমাকে নিজের ছেলে বলতে আজ ঘেন্না করে। আজীবন শ্বশুরের পা চেটে চেটে গেলে, তার উচ্ছিষ্ট খেয়ে গেলে, নিজের ভাই বোনদের সঙ্গে এমন আচরণ করে গেলে যেন তারা তোমার সৎ ভাই বোন। আর তোমার বউ, সে তোমায় যে কি চোখে দেখে তা বোঝা যায় তার আমাদের সঙ্গে আচরণ দেখে। অরুন্ধতী যত কষ্ট করেই হোক এ বাড়ির কথা বাইরের কাউকে বলবে না কখনো। দরকার পড়লে এ বাড়ি আমি প্রমোটারকে দেব, আর তোমাকে এ বাড়ির একটা কোনাও দেব না। তোমার অবশ্য দরকারও পড়বে না। মনোরমা উত্তেজনায় কাঁপছিলেন। অরুন্ধতী তাকে হাতের বেড়ে ধরে, প্লিজ মা, এত এক্সাইটেড হইও না। আজ উপোস করে পুজো করে এভাবে মাথা গরম করলে হয়? সব বৃথা যাবে। আমার বড় আফসোস হয় অরুন্ধতী, ওর চেয়ে যে আমার উৎসাহ অনেক বেশি সক্ষম, অনেক বেশি আদর্শবান। মনোরমাকে নিয়ে অরুন্ধতী চলে গেলে কিছুক্ষণ নিস্তব্ধতা বিরাজ করে ঘরে। সাত্যকী বলে, সিন্নিটা শেষ করে নে, মাখাটা ভালো হয়েছে। হাতে সিন্নির গেলাস তুলে সব্যসাচী বলে, মা বোধ হয় জানে না বাড়ি প্রমোটারকে দিতে গেলেও আমার নো অবজেকশন লেটার কোর্ট থেকে জারি করাতে হবে। এখন আগের দিনের কনসেপ্ট নেই, আইন অনেক বদলেছে। সাত্যকী খাওয়া থামিয়ে ভাইয়ের দিকে চেয়ে থাকে। হাতের গেলাস নিচে নামিয়ে রেখে সব্যসাচী প্যান্টের পকেট থেকে রুমাল বের করে মুখ মুছতে মুছতে বলে, তোর নীলাঞ্জনাকে মনে আছে? কিছুটা মনে করার চেষ্টা ফুটে ওঠে সাত্যকীর চোখে মুখে। বলে, হ্যাঁ, যাকে তুই ভালোবাসতিস, তোর কলেজের সময়ের গার্লফ্রেন্ড। এ বাড়ি এসেছে অনেকবার, আমাকে ইয়ার্কি মেরে সাকিদা ডাকতো। হ্যাঁ মনে আছে। কেন হঠাৎ? আজ মাঝ রাস্তায় সে আমায় থাপ্পড় মেরেছে। মাথা আমার তখন থেকেই খারাপ। ভেবেছিলাম বাড়ি এলে মুড ঠিক হবে, কিন্তু মা তার 16 কলা পূর্ণ করে দিল। তাই ভাবি দেবপ্রিয়া কেন আসে না এই ছোট লোকের বাড়ি? ওর মতো মেয়ের স্ট্যাটাসের সঙ্গে এরা মিল খাওয়াতে পারবে? ওপাশ থেকে ছুটে আসেন মনোরমা। না, তা পারবে কেন? নির্লজ্জ লোভী ছেলে একটা, সৎ সুন্দর মেয়েকে ঠকিয়ে তুমি বড়লোকের প্রস্তাব লুফে নিয়েছো, এখন স্ট্যাটাস দেখাচ্ছ? বেরিয়ে যাও, আমি বলছি, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। আর কখনো যদি ঢোকো এ বাড়িতে অধিকার দেখাচ্ছ, ভাগ, কেস করব তোমার নামে আমি। এই কুলাঙ্গারটাকে আমি রক্ত মাংস দিয়ে প্রাণ দিয়েছিলাম। ছি, লোভী। সব্যসাচী মায়ের সামনে দাঁড়িয়ে থাকতে পারে না।
বেরিয়ে যায় হনহন করে, গাড়িতে উঠে স্টার্ট দেয় মুহূর্তে। স্টিয়ারিং ঘুরিয়ে মেন রাস্তায় উঠতে উঠতে বহু দূর থেকে ভেসে ভেসে আসে কাটা কাটা ঘটনা। চাকরির ইন্টারভিউ দিতে গিয়েছিল লোটাস টাউন প্রাইভেট লিমিটেড। চাকরি হয়ে গিয়েছিল সেখানে, আর কিছুদিনের ভিতর সব্যসাচী বসের আনুগত্য থেকে তৈরি করে নিয়েছিল নৈকট্য। তখন উদ্দেশ্য ছিল শুধুই প্রমোশন, কিন্তু লোটাস টাউন প্রাইভেট লিমিটেডের বস অরুণাংশু সান্যালের অফিস ক্যাবিনে বসে বসেই আচমকা হলো স্ট্রোক। সে সময় হাসপাতালে নিয়ে ছুটেছিল সব্যসাচী নিজেই। দিন রাত জেগে রয়ে গেল হাসপাতাল। ভদ্রলোকের এমন ভালো লাগলো সদ্য পাশ করা বছর 25-26-এর ছেলেকে, যে নিজের মেয়ের সঙ্গে বিয়ের প্রস্তাব দিয়ে বসলেন। সব্যসাচীর সঙ্গে নীলাঞ্জনার প্রেম তখন গভীর। বিয়ে ওকেই করবে তাও ঠিকঠাক, কিন্তু এ লোভনীয় প্রস্তাব ঠেলা সম্ভব হয়নি সে সময়। হাই প্রোফাইল ফ্যামিলির হাইলি এডুকেটেড রিচ স্টাইলিশ মেয়ে দেবপ্রিয়া ওকে বিয়ে করবে কিনা, এই ছিল তখনকার সংশয়। কিন্তু দেবপ্রিয়াও রাজি হয়ে গেল, তাই বিয়ের পিঁড়িতে বসে পড়ল সব্যসাচী। নীলাঞ্জনাকে বলল, আমি মৃত্যু পথযাত্রী একজনকে কথা দিয়েছি, তাই বিদায়। নীলাঞ্জনা অবাক চোখে তাকিয়ে থেকেছে শুধু, কোনো প্রতিবাদ কাকুতি আবেদন কিছুই করেনি। ওর চোখের ভাষা পড়ার কথা মনেও হয়নি সে সময় সব্যসাচীর, কারণ তখন সে এক বড়সড় কোম্পানির হবু মালিক, হয়তোবা দেশের একজন। জ্যাকপট জিতেছে না ওর মতো হীরের পরও করুণাংশুর মতন জহুরি করতে পারলেন। ওর জন্ম হয়েছিল বড় কিছু করার জন্য, তাই না এই সুযোগ? অরুণাংশু সান্যাল প্রথমে বলেছিলেন ওই কোম্পানির শেয়ারে 20% তোমার, 20 দেবপ্রিয়ার, আর বাদবাকি 60-র মধ্যে আমি আর ইনভেস্টাররা থাকবে। বলেছিল বালিগঞ্জের বাংলোটা তোমার নামে করে দেব, মেয়ে তো আর তোমার শ্যামবাজারের বাড়ি গিয়ে উঠবে না। আর অফিসের আসা যাওয়ার জন্য হন্ডা সিটি তোমায় আমার তরফ থেকে গিফট। রাজত্ব আর রাজকন্যা একসঙ্গে কজনের ভাগ্যে জোটে? সে সময় মাকে বলেছিল আমার শ্বশুর মশাই অসুস্থ, মেয়েকে চোখের আড়াল করতে পারবেন না, তাই আমাকে ওখানে থাকতে হবে। শুনে মনোরমা হেসে বলেছিলেন তোর সেজো কাকাও ঘর জামাই ছিলেন, এ বাড়ির এ এক ধারা। তা খারাপ কিছু নয় বাবা, মেয়েরা স্বামীর ঘরে গিয়ে আজীবন কাটিয়ে দিতে পারলে ছেলেরাই বা পারবে না কেন? ভালো থেকো। দেবপ্রিয়া বিয়ের পর একবারের জন্য সব্যসাচীর শ্যামবাজারের বাড়িতে যায়নি। প্রথম দেবপ্রিয়া ওকে কাছেও ঘেঁষতে দিত না, ভালো করে কথা বলতো না। বালিগঞ্জের বাংলোতে ওরা থাকতো দুজন, সেখানে ওদের রান্নার মেয়ে আর মালির কথোপকথনে জেনেছিল দেবপ্রিয়া কোনো এক গানের প্রশিক্ষণ কেন্দ্রে গান শিখতে যেত। সেখানকার এক বিবাহিত শিক্ষকের প্রেমে পড়ে। বড়লোকের অল্প বয়সী মেয়ে দেখে সেও ঘনিষ্ঠ হয়, তাতে গর্ভধারণ করে দেবপ্রিয়া সেই বিষাক্ত ছোবল থেকে বাঁচাতে সব্যসাচীকে পাত্র হিসেবে মনোনীত করেন অরুণাংশু সান্যাল। বিষাদ মাখা এক সন্ধ্যায় ওদের বাংলোর বাগানে বসে সব্যসাচী জিজ্ঞেস করেছিল দেবপ্রিয়াকে, জিজ্ঞেস করেছিল যে আমার সঙ্গে আমাদের বাড়ি যাবে, আমার মা খুব খুশি হবেন। দেবপ্রিয়া পায়ের ওপর পা চড়িয়ে বলেছিল তাকে খুশি করতে যাবই বা কেন? আমাদের বিয়ে হয়ে গেছে, তুমি আমার স্ত্রী, আমাদের মাঝে কি কোনো সম্পর্কই নেই? একটা অশ্লীল শব্দ উচ্চারণ করে দেবপ্রিয়া বলেছিল যেদিন মনে হবে দ্যাট আই নিড এ বেবি, সেদিন সম্পর্ক নিশ্চয়ই হবে। গাড়ি এসে থেমেছে বালিগঞ্জের বাংলোর গেটের সামনে। চৌকিদার গেট খুলে দিল। গাড়িটা যদিও মারুতি সুজুকি সুইফট, হন্ডা সিটি নয়, আর এ বাংলো দেবপ্রিয়ার নামে, সব্যসাচীর নামে নয়। বাড়িতে ঢুকে নিজের ঘরের বিছানায় শরীর ছেড়ে দিতে ভালো লাগে। মাথার রগ দপদপ করছে, আগে করতো না। নিজেকে মনে করতো খুব শক্তপোক্ত, মনে হতো স্বার্থ যেখানে সিদ্ধ হবে সেটাই হবে গন্তব্য, যেখানে ভালো থাকবে সেই পথেই ধরবে যাত্রা, তা সে পথ ঘোরালো পেঁচালো যেমনই হোক। কিন্তু কোম্পানির শেয়ারে 20 নয় 5%-এর শেয়ার ওর নামে। এছাড়া ওর কোনো যুক্তি, কোনো প্রস্তাবই বাকি মেম্বাররা শোনে না, এমপ্লয়িরা পর্যন্ত হেলায় দেখে। অরুণাংশু সান্যালের এখন বয়স 60। তিনি কিছুদিন হলো 35 বছরের এক প্রাক্তন মডেলকে বিয়ে করেছেন। সে সন্তান সম্ভবা। এই বাড়িতে সব্যসাচীর আপন বলতে যদি কেউ থাকে সে দোলন। ভাবতেই জুতোর মচমচ শব্দে ঘরে ছুটে আসে 4 বছরের দোলন। পাপ্পা, হোয়ার ডিড ইউ গো? মুহূর্তে উঠে বসে মেয়েকে বিছানায় তুলে দুগালে চকাশ চকাশ চুমু খায় সব্যসাচী। আই ওয়াজ ইন ইয়োর ঠম্মিস হাউস সোনা। মেয়ের রেশম চুলে বিলি কেটে বলে, তুমি আজ ছুলে গিয়েছিলে আমা বাবি ডল। সঙ্গে সঙ্গে কর্কশ কণ্ঠ ঝনঝনিয়ে ওঠে। ব্লাডি চিপ মেন্টালিটি, কতবার বলেছি বাচ্চাদের সঙ্গে ওরকম ভুলভাল উচ্চারণে কথা বলবে না। ছুল আবার কি, ওটা স্কুল বলতে শেখাও, ন্যাকামো করে ওর প্রোনাউন্সিয়েশন খারাপ করো না। রেগে গিয়ে সব্যসাচী বলে, মাইন্ড ইউর বিজনেস, ভুলে যেও না ও আমার মেয়ে। তাই নাকি, কে বলল? ব্যঙ্গ করে বলে দেবপ্রিয়া। চমকে ওঠে সব্যসাচী। দেবপ্রিয়া বাঁকা হাসি হাসে। ইউ মাইন্ড ইউর ওন বিজনেস। আজ তোমার আমার সঙ্গে সিনহাদের পার্টিতে যাওয়ার কথা ছিল।
কোথায় ছিলে তুমি? আমি ওয়েট করে করে একা গিয়ে শেষে হাজার লোকে কৈফিয়ত দিয়ে গেছি। আমি তো আগেই বলেছিলাম আমার বাড়িতে সত্যনারায়ণ ছিল। ও গড, ইউ অ্যান্ড ইউর সেন্টিমেন্টাল ফ্যামিলি অ্যান্ড দেয়ার পয়াস রিচুয়ালস। ইডিয়েটস। মাই ড্যাড ইজ এ গোট। নিজে একটা মডেলের সঙ্গে আর আমায় বুলশিট। মেঝে স্যান্ডেল পরা পা ঠুকে কিছুটা এগিয়ে আবার ফিরে এসে বলে, তোমার মতো মোটা চামড়ার লোক খুব কম দেখেছি। সকাল থেকে 4 বার হেডেকের পিল নিয়েছি, অল বিকজ অফ ইউ। সব ফ্রেন্ডসরা ওদের হাজবেন্ডের সঙ্গে মরিশাসে যাচ্ছে, আর আমি কাকে নেব? তোমার মতো শেলফিশ গাওয়ারকে? হেল ম্যান। এবার হাওয়ায় উড়েই প্রায় অদৃশ্য হয় দেবপ্রিয়া। দোলন গলা জড়িয়ে চুমু খায় সব্যসাচীর গালে। ডোন্ট ওয়ারি পাপা, মাম ওন্ট স্কোল্ড ইউ এগেইন। এইটুকু মেয়েও জানে ওর বাপ কতটা অসহায়। সব্যসাচী জানে দেবপ্রিয়ার অ্যাফেয়ার চলছে ওর কলেজের এক বন্ধুর সঙ্গে। সে ছেলেটির নিজস্ব জিম আছে, সেও বিবাহিত। তবু সেই জন্য যেদিন অফিস থেকে বেরিয়ে ডালহৌসি গিয়েছিল অফিসেরই কাজে, সেখান থেকে কলেজ স্ট্রিটে ঘুরিয়েছিল গাড়ি। ইচ্ছে করছিল পুরনো স্মৃতি ঘাঁটতে, আর তখনই একেবারে কাকতালীয়ভাবে দেখা হয়ে গেল কলেজের তিন্নির সঙ্গে। স্কুলের টিচার কলেজ স্ট্রিটে এসেছে বই কিনতে। ওকে গাড়িতে তুলে নিয়ে মন হাঁসফাঁস করছিল নীলাঞ্জনার কথা জানতে। তাই নিজের মনের উত্তেজনা না চেপে বলে ফেলল, নীলাঞ্জনার কি খবর রে? তিন্নি বেশ কিছুক্ষণ চুপ করে বলল, রিসেন্ট বিয়ে করেছে, আমার স্কুলেই পড়ায়, জিওগ্রাফির টিচার। ওর বর ব্যাংকে জব করে। ব্যাস, সব্যসাচী পেয়ে গেছে সূত্র। তারপর পৌঁছে গেল ওদের স্কুলে। ছুটির সময় ওদের দুজনকে একসঙ্গে পিক করে প্রায় জোর করেই কোনো না কোনো রেস্তোরাঁতে নিয়ে গিয়ে এটা ওটা অর্ডার করাতো। বলতো, এতদিন পর সবাইকে খুঁজে পেলাম, একটু কলেজের দিনগুলোতে ফিরে যেতে মন চায় না। সব্যসাচী জানে ওর গঠন কলেজের সময় থেকে আরো সুঠাম আর রিজু হয়েছে। বড়লোকে খাওয়া দাওয়া, শরীরচর্চায় চেহারায় জেল্লা ছড়িয়েছে আরো। নিজেকে মথের দলের মাঝে জোনাকি মনে হয় সব্যসাচীর। ওর বয়সী ওর কলেজের ছেলেরা আজ আধবুড়ো, দাড়ি গো পেকে, পেটে ভুঁড়ি বাগিয়ে সব এক একটা বাবা ঠাকুর। কিন্তু সব্যসাচী এখনো টান টান ছিপছিপে। তাই ওর সঙ্গ কি আর মন্দ লাগতে পারে নীলাঞ্জনার, যার বর ব্যাংকের মামুলি এক কর্মী? এভাবে সপ্তাহ 2 ঘুরে আত্মবিশ্বাস পুষ্ট হলো। তার মধ্যে রোজ দিন রেস্তোরাঁয় যাওয়া হতো না, কারণ নীলাঞ্জনার সময় হতো না। তাই গাড়ি স্কুলের সামনে দাঁড় করিয়ে রেখে নীলাঞ্জনার সঙ্গে কথা বলেছে বহুক্ষণ। নীলাঞ্জনাকে কলেজের সময় থেকে আরো অনেক সুন্দর দেখতে হয়ে গেছে। সব্যসাচীর আকর্ষণ বাড়ছিল। এবার সাহস করে বলেও ফেলেছিল ওর আসল উদ্দেশ্য। বলেছিল, নীলু, আমি জানি তোর জীবনের প্রথম ভালোবাসার পুরুষ আমি, তোর বর নয়। ভালোবেসে তোকে যে প্রথম ছুঁয়েছিল সে আমি। তোর মধ্যে যদি কেউ প্রেম জাগিয়ে থাকে তাও আমি। তুই বলতে পারবি তুই আমায় ভুলিসনি? নীলাঞ্জনা বিরক্ত হয়ে বলল, তুই কি এই জন্য রোজ রোজ আসিস? আমি ভাবলাম শুধু বন্ধুত্বর খাতিরে বা নিজের কৃতকর্মের জন্য লজ্জায় অনুতপ্ত হয়ে একটা সরল বন্ধুত্ব রাখতে আসিস। আমি তো তোকে করুণা করছিলাম, কিন্তু তুই তো মাথায় চড়তে চাইছিস। এসব কথা তখন তৃষিত সব্যসাচীর কর্ণগোচর হচ্ছিল না। তাই খপ করে নীলাঞ্জনার হাতটা চেপে ধরে বলল, শুধু ফিজিক্যাল ইন্টিমেসি? আমার এখন অনেক টাকা, প্রচুর পাওয়ার। আগে হলে তোকে কিছুই দিতে পারতাম না, কিন্তু এখন তুই যা চাইবি দিতে পারবো। ইভেন আমার একটা রেকমেন্ডেশনে তোর বরে প্রমোশন হয়ে যাবে, রিজিওনাল ম্যানেজার হয়ে যেতে পারেও। শুধু তুই আমার হয়ে যা। আর তখনই ওর মুঠ বদ্ধ হাত থেকে নিজের হাত ছাড়িয়ে সপাটে একটা থাপ্পড় কষাল নীলাঞ্জনা। বলল, বাস্টার্ড। তারপর হনহনিয়ে হাঁটা দিল সোজা। সব্যসাচী এখন বিছানায় শুয়ে একা। মেয়েকে ওর ন্যানি নিয়ে গেছে। দেবপ্রিয়া বেরিয়ে গেছে, কোথায় তা বলে যাওয়ার স্বভাব নয়। আজকাল সর্বক্ষণ মাথার ভিতর ঘোরে শেয়ারে 20%, নিজের নামের বাংলো। গাড়িটা যদিও ওরই, মারুতি সুজুকি সুইফট। মেয়েটা ওর, কিন্তু কতদিন ওর থাকবে তা জানা নেই। মেয়েকে অবশ্য কয়েকবার শ্যামবাজারের বাড়িতে নিয়ে গেছে, তাতে তুমুল অশান্তি করেছে দেবপ্রিয়া। দেবপ্রিয়া ওকে বলে সেলফিশ গাওয়ার, নীলাঞ্জনা বলেছে বাস্টার্ড, মা বলেছে কুলাঙ্গার। সব্যসাচী নিজে জানে ওর চামড়া পুরু, আর জানতো এই পুরু চামড়া ওকে এগিয়ে নিয়ে যাবে। তবু বিছানায় শুয়ে চোখের সামনে যে দৃশ্যটা বারবার চোখে আসছে তা হলো নীলাঞ্জনার হনহনিয়ে এগিয়ে যাওয়া। একবারের জন্য পিছন ফিরে না তাকিয়ে সোজা একটা বাইকের পিছনের সিটে উঠে বসা। ছেলেটা সুপুরুষ, চওড়া কাঁধ, শরীর নির্মেদ, গায়ের রং কালো কিন্তু আকর্ষক। ছেলেটা কি দেখেছিল নীলাঞ্জনা থাপ্পড় মেরেছিল ওকে? দেখলে কারণ জানতে চাইবে নিশ্চয়ই। তখন কি জবাব দেবে নীলাঞ্জনা? নীলাঞ্জনার ওর বরের সামনে মুখের কুণ্ঠা, বক্তব্যের সংশয়, আচরণে অপরাধী ভাব বড় তৃপ্তি দিচ্ছিল সব্যসাচীকে। আজকাল এমনই হয়েছে সব্যসাচীর। কেউ খারাপ আছে এটা জোর করে মেনে নিয়ে একটা সুখ পায়।
বিছানায় গড়িয়ে সব্যসাচী হাসে আনন্দে। সব্যসাচী একা নয়, সব্যসাচী মানতে চায় কেউ সুখে নেই এ জগতে, আর সবাই হয়তো এই সুখের চাবি হারিয়ে ফেলেছে ওরই মতো করে অসীম উচ্চতার ব্যর্থ আরোহণে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।